আজ শুনবেন বিশু মুখোপাধ্যায় রচিত গল্প মরা বন ও ভুতুড়ে পাইন। ছেলেবেলার স্মৃতি জড়ানো বিরাট পাইন গাছটার সামনে এসে দাঁড়ালো হান্স। কি দশাই হয়েছে গাছটার! স্নিগ্ধ সবুজ পত্রপল্লবের কোনো ঐশ্বর্যই আজ আর নেই তার দেহে। শুধু একটা মৃত শুষ্ক কাণ্ড হাড়গোড় বার করে দাঁড়িয়ে আছে। গাছটার দিকে চেয়ে চোখে জল এলো হান্সের। এই গাছের তলাতেই কবর দেওয়া হয়েছিল তার বাবা মা। তাদের ছোট দুই ভাই বোনকে রেখে মারা যান হান্সের বাবা মা অল্প দিনের মধ্যেই পরপর। বুড়ো দাদু ও দিদিমার কাছে মানুষ হয়েছিল হান্স আর তার ছোট বোন লেনা। এই গাছের তলায় বসে দিনের পর দিন দাদু ও দিদিমা তাদের নিয়ে কত মজার গল্পই না করতেন। কিন্তু আজ সেই দাদুও নেই, দিদিমাও নেই, আর আদরের সেই একমাত্র বোন লেনাও নেই। নেই মানে বেঁচে নেই নিশ্চয়ই। অতীতের শেষ স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে শুধু ওই হাড় বার করা পাইন আর প্রাসাদ সংলগ্ন বাগানের কারুকার্য আর সেই লোহার গেটটা। বোমার মারাত্মক ধ্বংসলীলা থেকে নিজেকে বাঁচিয়ে এই গেটটা যে কেমন করে এখনো দাঁড়িয়ে আছে সেও এক আশ্চর্য ব্যাপার। হান্স আর বেশিক্ষণ চেয়ে দেখতে পারল না এই ধ্বংসস্তূপ। একটা অসহ্য যন্ত্রণায় তার শরীর ঝিমঝিম করতে লাগলো। মাথা, কপাল আর গাল বেয়ে ঘাম ঝরতে লাগলো অনর্গল। এই যুদ্ধ, এই তার পরিণতি। মানুষের সংসার, সুখ, ঘর বাড়ি যদি নষ্ট হয়ে গেল, আপনজন আত্মীয় স্বজন যদি সবাই মরে হেজে গেল, তাহলে আর রইল কি? যুদ্ধে জয়লাভ হলো আর না হলো, কি এসে গেল মানুষের তাতে? যুদ্ধ শেষে দেশের বাড়িতে ফিরে এসে একেবারে স্তম্ভিত হয়ে গেল হান্স। অবাক বিস্ময়ে তাকিয়ে রইল তাদের ধ্বংসাবশেষ প্রাসাদ ও আদ্যিকালের পাইন গাছটার দিকে। বাড়ির চেয়ে ওই গাছটাই যেন সবচেয়ে বেশি আজ আকর্ষণ করছে তাকে। এতদিনের যুদ্ধে পরিশ্রান্ত ক্লান্ত হান্স চারিদিকে এই নিদারুণ দৃশ্য সত্যি যেন আর সহ্য করতে পারলেন না। গাছটার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার শরীর অবশ হয়ে আসতে লাগলো। চোখের পাতা ভারী হয়ে এলো। কোলন এর থাকার সময় যদিও হান্স শুনেছিল তাদের দেশে বোমা পড়ার কথা, কিন্তু এ দৃশ্য সে কল্পনা করেনি। নতুন করে এখানে ঘর বাঁধার আর সম্ভাবনা নেই। তাছাড়া টাকাই বা কোথা? যা ছিল সবই জ্বলে পুড়ে ভেঙে চুরে ধূলিসাৎ হয়ে গেছে। পড়ে আছে শুধু ইট, কাঠ, লোহার বিক্ষিপ্ত ছোট বড় কতগুলো স্তূপ। আর দাঁড়িয়ে থাকতে না পেরে বিধ্বস্ত বাড়িটার একটা খোলা অংশে গিয়ে বসে পড়ল হান্স। এখন একটু বিশ্রাম না নিলে আর চলতে পারা যায় না। এমনকি দাঁড়িয়ে থাকাও সম্ভব নয় তার পক্ষে। বেলা পড়ে আসছিল। আকাশের গায়ে কে যেন ধূসর কালি ফেরাতে আরম্ভ করেছে। সন্ধ্যা হয়। হান্স তার হাতের রেনকোটটা মাথায় দিয়েও এই দাওয়ার উপরই নিজেকে ছড়িয়ে দিল এই নিরালায়। চারিদিকে এই অস্বস্তিকর পরিবেশের মধ্যেই কে যেন জোর করে শুইয়ে দিল তাকে। বাল্যকাল থেকেই অসীম সাহসী ছিল হান্স। ভয় বলে কিছু জানতো না। এখানেও ভয় তার কিছুই করছিল না বটে, কিন্তু বাল্য, কৈশোর ওই যৌবনের স্মৃতিজড়ন এই বাড়িটার দুর্নিবার একটা মায়া
আস্তে আস্তে কেমন যেন তাকে অভিভূত করে ফেলেছিল তন্দ্রার মধ্যে। চোখ বুজে আসার মুখে শুয়ে শুয়ে দাদু, দিদিমা ও লেনার কথা গভীরভাবে মনে পড়তেই হান্স হঠাৎ দেখল লেনা তার চোখের সামনে দাঁড়িয়ে। হান্স লাফিয়ে উঠল। এ কি লেনা, তুমি বেঁচে আছো তাহলে? বলে তার দিকে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। কিন্তু লেনা একটু সাবধানে সরে গিয়ে বলল, হ্যাঁ আমি, দাদু ও দিদিমা আমরা সবাই আছি, কিন্তু এখানে নয়, অন্য দেশে। হান্স আশ্চর্য হয়ে বলল, দাদু দিদিমাও বেঁচে আছেন তাহলে? কোথায় তারা? এক্ষুনি নিয়ে চলো তাদের কাছে। কিন্তু অন্য দেশে তোমরা চলে গেছো, তো এখানে এ সময় তুমি এলে কি করে? তুমি এখানে এসেছো জানতে পেরেই এলুম। এখন আমি সব জানতে পারি, সব করতে পারি। ইচ্ছে করলে, লেনা বলল গম্ভীরভাবে। এ কথার তাৎপর্য তলিয়ে দেখার অবসর হলো না হান্সের। সে তাড়াতাড়ি বলল, সে কি অনেক দূর দেশ? যত দূরই হোক, নিমেষে আমি তোমাকে সেখানে নিয়ে যাব, আবার নিমেষেই পৌঁছে দিয়ে যাব এখানে। বলল লেনা। এ কথার উত্তরে হান্স বিরক্ত সুরে বলল, বোকার মতো বললে। আবার পৌঁছে দিয়ে যাবে বলছো কেন? আমি আর যাব কোথায়? একসঙ্গেই তো থাকবো আমরা সবাই। তোমার সেখানে থাকা হবে না হান্স, তুমি শুধু দাদু দিদিমাকে দেখেই চলে আসবে। তাড়াতাড়ি ওই গাছটার উপর উঠে বসবে, চলো। আমার হাতে বেশি সময় নেই। বলে লেনা সেই পাইন গাছটার দিকে এগিয়ে গেল। যন্ত্রচালিতের মতো লেনার সঙ্গে হান্স শুকনো পাইন গাছের উপরে উঠে বসল। ওরা গাছে চড়ে বসবার সঙ্গে সঙ্গেই এরোপ্লেনের মতো হুশ করে একটা শূন্যে চলতে আরম্ভ করলো গাছটা। তারপর কিছুক্ষণের মধ্যেই গাছটা এক জায়গায় এসে নামতে আরম্ভ করলো নিচের দিকে। নামবার মুখে লেনা বলল, ছেলেবেলা থেকেই তুমি তো খুব বীর পুরুষ, কিন্তু এখানকার সব দৃশ্য দেখে ভয় পেও না যেন। তার কথা শেষ হতে না হতেই গাছটা ঝুপ করে এনে নামিয়ে দিল তাদের এক বিস্ময়কর দেশে। শো শো শব্দে অনবরতই ঝড়ের বেগে হাওয়া বইছে এলোমেলো। চারিদিকে অস্বাভাবিক রকমের গাছপালা মাইলের পর মাইল জুড়ে অন্ধকার করে রেখেছে সারা দেশটা। মধ্যে মধ্যে তৃণ আচ্ছাদিত জলাভূমিতে নানান ধরনের বিভৎস সব সরীসৃপ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। অসংখ্য রক্তপায়ী বাদুড় বিরাট বিরাট ডানা বিস্তার করে উঠছে আর ছটফাটি করছে, কামড়াকামড়ি করছে পরস্পরে। ধোঁয়ার মতো এক ধরনের গ্যাস উঠছে চারিদিক থেকে। জলাভূমির মাঝে মাঝে জল ফুটছে টকবক করে। যতই বীরপুরুষ হোক না কেউ, এই দৃশ্য দেখে ভয় না পাওয়াটাই অস্বাভাবিক। হান্স জড়ানো গলায় বলল, এ কি ব্যাপার? এখানে না আছে মানুষজন, না আছে মানুষের ঘর বাড়ি। এখানে এ কোন নরকপুরীতে নিয়ে এলে তুমি আমাকে? শিগগিরই দাদু দিদিমার কাছে নিয়ে চলো, ওদের সঙ্গে দুটো কথা বলেই আমি চলে যাব। হান্সের কথার উত্তরে লেনা একরকম অদ্ভুত হাসি হেসে বলল, ঘর বাড়ি মানুষজন সবই আছে এখানে, তবে তুমি দেখতে পাবে না, দেখলে আরও ভয় পেতে। আচ্ছা বেশ, এখন ওদের সঙ্গে তাড়াতাড়ি দেখাটা করিয়ে দাও। আর এক মুহূর্ত আমি এখানে থাকতে পারছি না। তীব্র বিরক্তি হান্সের কথায়। এসো আমার সঙ্গে। বলে একটা জলার পাড়ে হান্সকে নিয়ে গেল লেনা। দূর থেকে ইঙ্গিত করে বলল, ওই দেখো দিদিমাকে। হান্স দেখল বুড়ি দিদিমা একটা লাঠির উপর ভর দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। হান্স সেদিকে যাওয়ার জন্য চেষ্টা করতেই লেনা ধমক দিয়ে চেঁচিয়ে উঠল, যেও না, যেও না ওদিকে, বিপদে পড়বে। তাছাড়া বুড়ি এখন মানুষ চিনতে পারে না, কথাও বন্ধ হয়ে গেছে। দুজনেরই একই অবস্থা। দাদু দাদু কোথায়? বলে হান্স মরিয়া হয়ে উঠল তাকে দেখবার জন্য। লেনা আর এক আঙুল দিয়ে দেখে বলল, ওই দেখো
দাদু বসে বাইবেল পড়ছে এক মনে। ওরও সেল শকে কথা বন্ধ হয়ে গেছে, লোক চেনার ক্ষমতা নেই, আর কান তো গিয়েছে অনেক আগেই। কি বলছো তুমি? বলেই হাঁস লেনার কাছ থেকে ছুটে যেই বুড়োর দিকে যাবে, হঠাৎ দেখে বুড়ো বুড়ি দুজনেই অন্তর্ধান, কেউ কোথাও নেই। শুধু দুটো রক্তচোষা বাদুড় ছটপট করে উড়ে গেল সেখান থেকে। বিকটভাবে হেসে উঠল লেনা। এ কিসব কাণ্ড তোমার? কোথায় নিয়ে এলে তুমি? কথা সম্পূর্ণ শেষ না করেই হাঁস যেন হাঁপাতে লাগলো, তার দম যেন বন্ধ হয়ে আসছে। হাঁসের কাছ থেকে একটু দূরিয়ে ছিল লেনা। এই কথার পর সে হাঁসের আরও কাছে এসে দাঁড়ালো। ভারী বিশ্রী দেখাচ্ছে লেনাকে এখন। ক্রমশই তার স্বাভাবিক চেহারাটা বদলাতে বদলাতে এখন যেন কেমন একটা ভয়াবহ রূপ ধরেছে। রংটা বদলাতে বদলাতে হয়ে আসছে যেন পোড়া কাঠের মতো। যুদ্ধপ্রহত সাহসী জার্মান সন্তান হাঁস মায়ের পেটের বোনের চেহারায় এই ভয়াবহ পরিবর্তন থেকে ভয়ে স্তম্ভিত হয়ে গেল। দুটো হাত জড়ো করে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, লেনা, তোমার দুটি পায়ে পড়ি, তুমি আমাকে বাঁচাও, এ আমি সহ্য করতে পারছি না। কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর লেনা কথা বলল। গলাটাও তখন আর অস্বাভাবিক রকম বদলে গেছে। সোজাসুজি লেনা বলল, শোনো হান্স, তুমি ভয় পেও না, আমরা কেউ আজ আর বেঁচে নেই, সকলেই মৃত। যুদ্ধ যখন আমাদের দোরগোড়ায় এসে পড়ল, চারিদিকে যখন বোমা পড়ে লোকজন কুকুর বেড়ালের মতো মরতে লাগলো, দূরে নেই। সব যেখানে ধ্বংসের মুখে, আত্মরক্ষার আর কোনো উপায় রইল না আমাদের। তখন বুড়ো দাদু ও দিদিমা নিরুপায় হয়ে আমায় অনুরোধ করলেন তাদের বিষ দিতে, কারণ তারা দেখলেন এই বয়সে তারা বেঁচে থেকে যদি আমি মরে যাই তো তাদের আর দুর্গতির শেষ থাকবে না, আর সেটা হবে তাদের মৃত্যুর সবচেয়ে যন্ত্রণার। তাদের প্রস্তাবে শেষ পর্যন্ত আমি রাজি হই এবং ঠিক করি ওদের বিষ দেওয়ার পর আমি নিজেও বিষ খাবো। এই ঠিক করে আমাদের যা পুরনো মূল্যবান সোনা দানা জুয়েলারি ছিল, যার দাম হবে প্রায় 5-7 লক্ষ টাকা, তার সব ওই বাগানে ওই পাইন গাছের তলায় পুঁতে ফেলি। কিন্তু পুঁতে ফেলার আগে তার একটা লিস্ট খামের ভিতর পুড়ে সিল করে আমাদের পুরনো মালি লিসেনভগকে দিয়ে দিই, তুমি ফিরে এলে দেবার জন্য। লিসেনভগ এখান থেকে পালিয়ে যায় আত্মরক্ষার জন্য। তারপর যখন সত্যি আর আমাদের বাঁচার কোনো উপায় নেই, দেখি তখন একদিন রাত্রে দাদু ও দিদিমাকে আমি নিজের হাতে বিষ তুলে দেই। কিন্তু সেই বিষ নিজে খেতে যাবার আগেই আমাদের বাগানের পাশে বোমা পড়ে এবং তারই ধাক্কায় আমাদের হাত থেকে বিষের গ্লাস পড়ে যায়। কিন্তু 5 মিনিট যেতে না যেতেই আবার বোমা পড়ে এবং এবার ঠিক আমাদের বাড়ির উপরেই। সঙ্গে সঙ্গে বাড়ি ঘর হুড়মুড় করে সব ভেঙে পড়ে, আগুন জ্বলে ওঠে চতুর্দিকে। আমি প্রাণ নিয়ে পালাতে গিয়ে দাদু দিদিমার সঙ্গে পুড়ে মরি ওই বাড়িতে। সে কি ভয়াবহ যন্ত্রণার অবস্থা। এখন তুমি ফিরে এসেছো দেখে ওই মূল্যবান ধন রত্ন যাতে তোমার হাতে পড়ে সেই খবরটা দিতে এসেছি। থাকতে পারিনি, আজ আমি মৃত। আজ আমি মৃত হাঁস বলে শেষের দিকে বিকট চিৎকার করে কেঁদে উঠল, অদৃশ্য হয়ে গেল লেনা হাঁসের চোখের সামনে থেকে। যেমন হঠাৎ তার আবির্ভাব হয়েছিল, তেমনি আকস্মাৎ সে মিলিয়েও গেল। গাঢ় ঘুমের মধ্যে চিৎকার করে কর্ণপটা যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছিল হাঁসের। লাফিয়ে ধড়মড় করে উঠে বসল সে। একবার ভালো করে নিরীক্ষণ করে দেখল চারিদিকে। সে যেখানে ছিল সেখানেই আছে। সারা আকাশ কুয়াশায় ঢেকে থাকলেও তার বুঝতে বাকি রইল না যে ভোর হতে আর বেশি বাকি নেই। সারা গায়ে তখন ভীষণ কাটা। এটা যে স্বপ্ন তা কিছু ভাবতে পারছিল না হাঁস।
এত স্পষ্ট, চাক্ষুষ দেখার মতো এত জীবন্ত কি কখনো হয়? পাইন গাছের তলায় লুকোনো ধনরত্নের কথা মনে হতেই সে চাইল বাগানের দিকে। এখান থেকে সোজাসুজি গাছটাকে লক্ষ্য করে দেখা যাচ্ছিল। এতে চড়েই তো গিয়েছিল সে লেনার সঙ্গে। এখনও কিন্তু ঠিক তেমনই দাঁড়িয়ে আছে শুকনো পাইন কঙ্কালটা, যেমন ছিল আগের দিনের বিকেলের দিকে। লেনার কথা মতো ওরই তলায় যদি পোতা থেকে থাকে সেই ঐশ্বর্য, তাহলে তো সবটাই সত্যি হয়ে যায়। একবার ভাবল হাঁস। এমনি সব ভাবতে ভাবতে হাঁস গাছটার দিকে যাবে বলে যেই উঠেছে, এমন সময় তার চোখের উপর ভেসে উঠল আর এক ভয়াবহ দৃশ্য। এই অদ্ভুত ভুতুড়ে গাছের কাণ্ড দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না হাঁস। দেখে তাদের সে বিশ্বস্ত পুরনো মালি লিসেনভগ ঊর্ধ্বশ্বাসে ছুটছে, আর গাছ তার পিছু পিছু তাড়া করে ছুটছে ওই শুকনো ভুতুড়ে পাইন। এক ভয়াবহ স্বপ্নকে সম্পূর্ণ সত্য বলে বিশ্বাস করে নেওয়ার পূর্বেই আর এক সত্য স্বপ্নের মতো ভেসে উঠল হাঁসের চোখের সামনে। দু হাতে মাথাটা চেপে ধরে সাহসী হাঁস ভাবতে লাগলো, তাহলে কি লিসেনভগ সেই খাম খুলে আজই ধনরত্ন আত্মসাৎ করার জন্য পাইন গাছের তলায় খুঁড়তে এসেছিল?